গেল এক বছরেও মেলেনি চীনের জিনজো বিশ্ববিদ্যালয়ের ছাত্র রায়হান আহাদ মৃত্যু মামলার তদন্ত রিপোর্ট। প্রশাসনের টালবাহানা এবং আহাদের বন্ধুদের লুকোচুরিতে এখনও রহস্য রয়ে গেছে রায়হানের মৃত্যু। সন্তান হারিয়ে শোকাহত পরিবার এই ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছে। পুরো ঘটনা অনুসন্ধান করার চেষ্টা করেছে এশিয়ান টেলিভিশন। শেষ পর্যন্ত সঙ্গেই থাকুন। গত বছরের ২০ এপ্রিল রাজধানীর মালিবাগ ডিআইটি রোডের ৭৭৯ নম্বর ভবনের একটি ফ্ল্যাটে মারা যান রায়হান আহাদ। একই বাসায় থাকতেন বন্ধু মাহবুব রেজা ও রাকিন বাড়ি। ২০ এপ্রিল ২০২৪ সময় সন্ধ্যা ৭টা। রায়হানের বন্ধু মাহবুব রেজা রুম থেকে বের হয়ে বাসার নিচে কেয়ারটেকারকে জানান তার বন্ধু রায়হান খুব অসুস্থ, হাসপাতালে নিতে হবে। এ সময় তড়িঘড়ি করে বাড়ি কেয়ারটেকার রেজার সাথে ৮/B ফ্ল্যাটে গিয়ে দেখেন রায়হান আহাদকে টেনে রুম থেকে বের করছে রুমমেট আরেক বন্ধু রাকিন বাড়ি। ওই মুহূর্তে বাড়ির লোকজন ধরাধরি করে রায়হানকে গাড়িতে তুলে দেন। তারও প্রায় ৩ ঘন্টা পর হাতিরঝিল থানার এসআই ফুলকুমার দাস বাসায় এসে তদন্ত করে প্রাথমিকভাবে ধারণা করেন রায়হান আত্মহত্যা করেছেন। পুলিশের কথা শুনে অবাক হন বাড়ির সবাই, কেননা রায়হানকে বাসা থেকে বের করার সময় রুমে থাকা ২ বন্ধু সবাইকে জানিয়েছিল রায়হান অসুস্থ, তাই তাকে হাসপাতালে নেওয়া হচ্ছে। রায়হানের পরিবারের দাবি তাদের সন্তান আত্মহত্যা করেনি, বরং তাকে তার বন্ধুরা পরিকল্পিতভাবে হত্যা করেছে। ছেলের নাম HM রায়হান আহাদ। ও চীনের জিনজো ইউনিভার্সিটিতে MBBS পঞ্চম বর্ষের ছাত্র ছিল। ওর বন্ধু ছিল মাহবুব রেজা, রাকিন বাড়ি, আরও একজন, ওর নামটা আমার খেয়াল নেই। এরা এক রুমেই থাকতো। এরা ওরে দিছে যে কিন্তু ভালো ছাত্র, তো চায়না থেকে আমেরিকা, তোর ইন্টার্নশিপটা আমরা অস্ট্রেলিয়ায় করাই দেব। তখন ওরে লোক দিচ্ছে যে অস্ট্রেলিয়া গেলে তুই ওখানে ইন্টার্নশিপটাও করতে পারবি আর ওখান থেকে বড় বড় ডিগ্রি আনতে পারবি, তোর এই মোনাস ইউনিভার্সিটিতে অ্যাডমিশন করাই দেব। তবে কত টাকা লাগবে বলছে যে ২৭ লক্ষ টাকা লাগবে। এরপর আমি ওই ছেলের করে ওর খালুর থেকে টাকা ধার করে আনি না, তারপর গ্রামের আরও বাবার জমা বন্ধক রেখে তারপর এই টাকাগুলো ম্যানেজ করে ৬ লক্ষ টাকা দিছি হাতে হাতে, আর ২১ লক্ষ টাকা দিছি ব্যাংকের মাধ্যমে। কিন্তু এই টাকা পাওয়ারও ১ বছর পরে ওরা ঘুরাইতেছে। আর ওই আমার ছেলের যে আইফোন আছে ওইতে বিভিন্ন কাগজ পাঠাই করতে তোর এডমিশন হয়ে গেছে, তোর সব কিছু বুঝ হয়ে গেছে, কিন্তু এই কাগজগুলো ছিল সব ভুয়া। ওরা অনলাইনে কিভাবে পাঠাইয়া ওরা এরকম বুঝ দিত। যখন এই কাগজগুলো বের করে আবার ও পরীক্ষার জন্য পাঠাইতো, দেন কবে যাইতে পারবে, তখন দেখতো যে এই কাগজগুলোর কোনো দাম নাই, মূল্যহীন ভুয়া কাগজ। তখন এই টাকার জন্য যেন ওই মাহবুব রেজা, রাকিন বাড়ি এগুলো বললো যেন তোমরা হয়তো আমারে নেও, না হয় আমার টাকা ফেরত। এই বাকি দণ্ডায় এক সময় ওরে এপ্রিলের ২০ তারিখ ২৪ সনের এপ্রিলের ২০ তারিখে ওরে মেরে ফেলাইয়া ওরা আমার কাছে ফোন দেয় না। রায়হানের বাবা আরও জানান, মাহবুব রেজা ও রাকিন বাড়ি তার সন্তান রায়হানের কাছ থেকে দেশের বাইরে পাঠানোর কথা বলে মোট ২৭ লক্ষ টাকা নেন। পরে বিদেশে পাঠাতে ব্যর্থ হয়ে আর সেই ২৭ লাখ টাকা ফেরত দিচ্ছিল না ২ বন্ধু। এই টাকা নিয়ে বন্ধুদের সাথে ৬ মাস ধরে ঝামেলা চলছিল রায়হানের। আমাদের কাছে ওরা ফোনও দেয় নাই, আর ওরা বলেও নাই, আমাদের সামনেও পড়ে নাই। পুলিশ অজ্ঞাত কারণে তখন ওদের ঘরে নেয়, ওদের কাছ থেকে কোনো কিছু লিখিতও রাখে নাই। পরে পুলিশ দিয়ে দিছে, ওর একটা চিরকুট পাওয়া গেছে আর বালিশের তলে, সেইটা লেখা যেন ও আত্মহত্যা করছে এই কথা, ওর আত্মহত্যার জন্য কেউ দায়ী না, এই লেখাটা এইটা আমার যেটা বিশ্বাস, ওই চিরকুটের মধ্যে শুধু ওর বন্ধুদের কথা লেখা, ওর বাপ মা ভাই বোন যে আছে তাদের কারো কথাই তেমন লেখা নেই। তাহলে তারপর হইল যে ওরে মারার পরে ও মরে গেল, ওর আইফোনটা কোথায় যায়? ওর আইফোনটা কি ও লয়ে গেছে? পরিবারের দাবি, টাকা ফেরত চাওয়ায় তাদের ছেলেকে হত্যা করেছে ২ বন্ধু পরিকল্পিতভাবে।
মাহবুব রেজা বিভিন্ন অ্যাকাউন্টে আমার কাছ থেকে ডকুমেন্টারি 21 লক্ষ টাকা নিছে, আর 6 লাখ টাকা নিছে ডকুমেন্টস। আর এখন পর্যন্ত পুলিশ, তারপর কি হলো, আমাদের থানায় আসার পরে বললো যে আপনি যদি এই কাগজে সই না করেন তাহলে আপনি লাশ পাবেন। তখন আমি সই দিয়ে লাশ নিয়ে গেলাম। তারপর আমি মামলা করছি থানা কোর্টে। মামলা ওই 24 সালের 11 মাসে মামলাটাই হয়েছে। থানায় এজাহারভুক্ত করার জন্য নির্দেশ দিছে এবং তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য বলছে, কিন্তু এই যাবৎ তদন্ত প্রতিবেদন থানা থেকে কোনো তদন্ত প্রতিবেদন যায় না। এখন আমি এই মামলাটার বিচার চাই। এই ঘটনা নিয়ে হাতিরঝিল থানায় মামলা করতে গেলে তৎকালীন অফিসার ইনচার্জ আওলাদ মামলা না নিয়ে উল্টো হয়রানি করেন বলেও অভিযোগ পরিবারের। যদি একটা ছেলে আত্মহত্যা করে, সে প্রথমেই ইনফরমেশন করবে থানাকে, থানার পুলিশকে ইনফরমেশন করবে, সে কিন্তু সেটা করে না। নাম্বার 2, কারো ইনফর্ম ছাড়াই সে কিভাবে লাশ নামিয়ে ঢাকা মেডিকেলে নিয়ে গেছে, এটা হলো আমার দ্বিতীয় প্রশ্ন। কে লাশ নামাইছে? লাশ নামাইছে ওরা দুজন। কি হয়েছিল? ওই ছেলের বন্ধু, একটা হলো রাকিব রায়হান, রেজা, আর হলো রাকিব বাড়ি, এই দুইজন তার এই বন্ধু। এবং তারা যে লাশ নামিয়ে নিয়ে যাচ্ছে সেই সিসি ফুটেজও আছে আমার মোবাইলে। এবং আরেকটা জিনিস আমি দেখেছি যে তার পকেট থেকে যে মোবাইলটা ছিল, অ্যান্ড্রয়েড একটা মোবাইল ছিল, এটা সম্ভবত আইফোন, ওই মোবাইলটা যে তারা সরিয়ে নিয়ে গেছে সেটা কিন্তু স্পষ্ট বোঝা যায় সিসিটিভি। নাম্বার 3, যখন আমি ছেলে মৃত্যুর পরে মাটি দেওয়ার পরে আমি এই থানায় এসেছি, থানায় এসে কেস করার জন্য, তখন ছিল আওলাদ হোসেন, উনি ছিল থানার ওসি। উনি বলছে যে এটা কোনো অপমৃত্যু হয়েছে, একটা কেস হয়েছে, এখানে কেস করার কোনো প্রয়োজন নেই। পরে রায়হানের বাবা কোর্টে গিয়ে বাদী হয়ে মাহবুব রেজাকে 1 নম্বর আসামি এবং রাকিন বাড়িকে 2 নম্বর আসামি করে একটি হত্যা মামলা এবং 27 লাখ টাকা আত্মসাতের মামলা করেন। পরবর্তীতে মামলাটি তদন্তের জন্য কোর্ট থেকে হাতিরঝিলে হস্তান্তর করা হয়। 1 বছর পেরিয়ে গেলেও সঠিক তদন্তের রিপোর্ট দিতে ব্যর্থ হয়েছে হাতিরঝিল থানা। এ বিষয়ে হাতিরঝিল থানার বর্তমান অফিসার ইনচার্জ মোহাম্মদ রাজু এশিয়ান টিভিকে জানান, তিনি তখন থানায় দায়িত্বে ছিলেন, তবে মামলাটি খুব ক্রিটিক্যাল হওয়ায় এটি সতর্কতার সাথে তদন্ত করছেন তারা। রায়হানের যে মামলাটা, এটা একটু বলার আগে একটু মনে হয় একটু শুরুতে বলা দরকার। আমি যতটুকু জানি যে 20/4/2024 তাকে হ্যাঙ্গিং অবস্থায় পেয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। করানোর পরে থানায় একটা অপমৃত্যু মামলা হয়। অপমৃত্যু মামলা হওয়ার পরে সেটাও ইনভেস্টিগেশন চলছে। মামলাটা চলাকালীন সময় রায়হানের বাবা আবার কোর্টে একটা মামলা করে, হত্যা মামলা। সেটা কোর্টের নির্দেশনা মোতাবেক সেটা থানায় রেকর্ড হয়, আবার সেটা এখন তদন্তাধীন। মিনটাইম মামলা তদন্ত করার সময় মামলার যে আয়ু ছিল সেও আবার এর মধ্যে বদলি হয়ে গেছে। তার বদলি হওয়াতে আরেকজন আয়ু দেওয়া হয়েছে, সেও আবার বদলি হয়ে গেছে। আবার নতুন একটা আয়ু আমরা রিসেন্ট নিয়োগ করেছি। তো মামলাটার অগ্রগতি অনেক দূর আমি মনে করি, কারণ তার ইতিমধ্যেই তার পোস্টমর্টম যে রিপোর্টটা আছে সেটা আমরা হাতে পেয়েছি। পাশাপাশি তার হ্যান্ডরাইটিং রিপোর্টটা আগে থেকে ছিল। তো প্রাথমিক দৃষ্টিতে যে রিপোর্টগুলো আসছে সেগুলো আমরা বিচার বিশ্লেষণ করতেছি। এখন প্রাথমিকভাবে এটা সুইসাইডারি নেচার আসলেও আমরা এটাকে নিয়ে আরও ডিপলি ইনভেস্টিগেশন করতেছি যে এখানে তার মৃত্যুর বিষয়ে আসলে আরও কারো কোনো ইনফ্লুয়েন্স আছে কিনা, কারো কোনো প্ররোচনা আছে কিনা, বা অন্য কোনো তার এই যে সে ধরনের একটা অ্যাটেম্প্ট নিল, এখানে আরও বিহাইন্ড দ্য সিন আরও কিছু আছে কিনা, আসলে এগুলো আমরা একটু যাচাই করতেছি। এই জন্য একটু সময় লাগতেছে, কারণ আমরা চাই এটা পূর্ণাঙ্গ সঠিকভাবে সুষ্ঠুভাবে সুন্দরভাবে যেন তদন্তটা কমপ্লিট হয়। এই মামলাটা মোটামুটি 1 বছর সময় হয়ে গেছে। হ্যাঁ, তো এই 1 বছরে আপনারা এখন পর্যন্ত তদন্ত রিপোর্টটা দিতে পারবেন না, এটা কি মনে হয় আপনি এত সময় লাগার কথা? যদি শুধু আমরা ওইটুকুর মধ্যে থাকতাম যে তার হ্যান্ড রাইটিং পেয়েছি, সেটার আমি যাচাই করেছি, অর্থাৎ পরীক্ষা করেছি, অর্থাৎ এক্সপার্ট অপিনিয়ন নিয়েছি, এবং তার পোস্টমর্টমের উপর ডিপেন্ড করে থাকতাম, তাহলে মামলাটা আমরা এতদিন শেষ করে ফেলতে পারতাম। কারণ আমি মনে করি যে এটা আমার আরেকটু তদন্ত প্রয়োজন আছে।
কারণ ওই রিপোর্টগুলোর পাশাপাশি সার্কামস্ট্যান্সেস এভিডেন্স আছে কিনা, আসলে আরও অন্য কোনো রিজন আছে কিনা, এগুলো এই জন্য একটু সময় লাগতেছে। আপনার কি মনে হচ্ছে এটা তদন্ত করতে আর কতদিন লাগতে পারে? আমি স্পেসিফিক টাইমটা এখন মেনশন করছি না, তদন্ত স্বার্থে বলছি না। তো আমার মনে হয় উইদিন শর্ট টাইমের মধ্যে আমরা এটা অনেক ভালো একটা স্টেপে, বা মামলাটা কিন্তু আমরা ইচ্ছা হলে শেষ করে দিতে পারতাম, বাট আমরা শেষ করছি না এই কারণে যে এখানে আসলে অন্য কোনো কারো ইনফ্লুয়েন্স আছে কিনা তা হত্যার পিছনে। কারণ সে তো চায়নায় পড়তো, সে চায়নায় করোনার সময় সে চায়না থেকে চলে আসলো, তারপর তো আর ফিজিক্যালি ক্লাস করা তো সম্ভব হয় নাই। পরে চায়না থেকে আমরা বাইরে ইনফরমেশন পেয়েছি অস্ট্রেলিয়া তার পড়ার কথা ছিল। এই যে মাঝখানে যে চায়না থেকে অস্ট্রেলিয়া চায়না, এইখানে আসলে যে করেসপন্ডেন্ট একজনের সাথে একজনের, এখানে আমার মনে হয় একটা ফিনান্সিয়াল লেনদেনও হয়েছে আমার পরিবারের সাথে, আমি মানে প্রাথমিকভাবে যেটা জানতে পারছি। এই জিনিসগুলো আমরা এখন অ্যাকচুয়ালি ডিপলি দেখতেছি আর কি। আমার ভাবার সুযোগ নেই যে পুলিশ কাজ করছে না, পুলিশ অবশ্যই কাজ করছে, কিন্তু যেহেতু বিষয়টা একটু ক্রিটিক্যাল, আমি তো আগে আপনার বললাম যে আমরা ইচ্ছা করলে এই রিপোর্টটাকে আমরা যে এভিডেন্সগুলো আছে আমাদের এখন পর্যাপ্ত এভিডেন্স আছে, এভিডেন্স বেজে কিন্তু একটা রিপোর্ট দেওয়া যায়, কিন্তু আমরা চাচ্ছি যে এটার আরও ডিপলি আরও সূক্ষ্মভাবে প্রত্যেকটা জিনিস এখানে উনি যেগুলো কোয়ারি করছে বা যেগুলো বিষয়ে শেয়ার করছে সেগুলো যেন আমরা ফাইন্ড আউট করতে পারি যে আসলে এখানে পিছনে আরও কোনো কারণ আছে কিনা। সুষ্ঠু তদন্ত শেষে ঘটনার রহস্য উদ্ঘাটন এবং কেউ জড়িত থাকলে শাস্তির আওতায় আনা হবে বলেও জানান অফিসার ইনচার্জ মোহাম্মদ রাজু। এশিয়ান টিভির অনুসন্ধানে উঠে আসে আরও ভয়াবহ তথ্য। রহস্যজনক মৃত্যুর ঘটনায় ওই ভবনের অন্যান্য বাসিন্দা এবং কেয়ারটেকারের বক্তব্য রীতিমতো অবাক হওয়ার মতো। মারুফ ভাই সহ আমি একসাথে গেলাম, তখন দেখি যে এটা উনারে দরজার সামনে উনারে রাখছে, শোয়ে রাখছে। তখন কইল এটা কি স্ট্রোক করছে, মেডিকেল নিতে হবে। তা আমরা তো এতটুকু বুঝি না, আমরা দরাদরি করি, আমি মারুফ ভাই ওরা রেজা তারপর রাকিম এরা দরাদরি করে সিএনজিতে উঠাই দিছি, এতটুকু পর্যন্ত আমি জানি। পুলিশ আসার পরে যে উনি ফাঁস খাইছে এটা শুনছি। কত সময় পর পুলিশ আসছে? হ্যাঁ, কত সময় পর পুলিশ আসছে এখানে? পুলিশ আসছিল 10টার দিকে। আপনি মারা গেছেন কটার সময়? 7:30টার দিকে। 7:30 মারা গেছে না, উনারা শোয়াই রাখছে আর কি, অসুস্থ এটা জানি। আচ্ছা, এটা বল আপনি অসুস্থ। উনি যে ফার্স্ট ডে মারা গেছে বা কিভাবে মারা গেছে এটা না, এটা আমরা দেখি না, এটা পুলিশ এসে লাস্টে তদন্ত করছে। ওই সময়টা আপনাদেরকে ক্লিয়ার করে না যখন নিয়ে গেছে? না না না, ক্লিয়ার করে না। আমরা শুনছি যে হঠাৎ করে অসুস্থ হয়ে মারা গেছে। অসুস্থ হয়েছে, মেডিকেলে নিয়েছে, মেডিকেলে নিয়ে পরীক্ষা করছে, কি করছে না করছে সেটা তো আমরা জানি না। শুনি যে মারা গেছে, কিভাবে মারা গেল সেটা আর জানি না আমরা। কেয়ারটেকার প্রথমে জানাইছে যে এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, যে অসুস্থ, তারা হাসপাতালে নিতেছে, এই পর্যন্তই। তো যখন আমরা গেছি যা সেটা আর পাইনি, শুনছি ঢাকা মেডিকেলে নিয়ে গেছে। আর তখন হাতিরঝিল থানার এসআই ছিল একজন ফুলকুমার নামে, সে নাকি আসছিল। তো আসার পরে আমরা তারে কাউরি পাইনি, তো চলে আসছি, এতটুকুই শেষ ওইখানে। পরে আস্তে আস্তে শুনলাম যে না, ওইখানে যা শোনা গেছে যে তারে মারা গেছে এরকম পাইছে, এই এতটুকুই। পুলিশ কত সময় পর আসছে এখানে? পুলিশ তো সাথে সাথেই নাকি আসছিল, আমার সাথে পুলিশের ওই মুহূর্তে দেখা হয় নাই, পরবর্তীতে দেখা হয়েছে। ফার্স্ট টাইম কি শুনছিলেন যে ও কি মারা গেছে নাকি অসুস্থ ছিল? না, অসুস্থ এরকম শুনছি, তারে নিয়ে হাসপাতালে গেছে। হসপিটাল নিয়ে গেছিল কাল? যে আমার কাছ থেকে ভাড়া নিয়েছিল ওরা। নামগুলো বলুন। ডাক্তার রেজা, এরকমই। আর কেউ ছিল কিনা আমি জানি না, এটা কারণ যে নিছে এতটুকু জানি, এতটুকু। পরবর্তীতে উনি শুনছেন মারা গেছে? হ্যাঁ হ্যাঁ। কিভাবে মারা গেছে শুনছেন পরবর্তীতে? কিভাবে মারা গেছে এত ডিটেলস তো আর আমি জানি না, আর এটা তো আমার জানার বিষয় না। মারা গেছে এতটুকু শেষ, আর এইটুকু। অনুসন্ধান করতে গিয়ে ঘটনার সময়কার ওই ভবনের সিসিটিভিও হাতে আসে এশিয়ান টেলিভিশনের কাছে। বিপ্লব, এশিয়ান টেলিভিশন।